হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের সেট 26 তোমাদের সঙ্গে আজ আলোচনা করব। তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। পশ্চিমবঙ্গের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কিছু জিকে দিয়ে সাজানো আজকের পর্বটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ক্লাসটি সকলকে বলবো খাতা পেন নিয়ে বসে যাও, ক্লাসটি দুর্দান্ত হবে। এবং তুমি যদি আমাদের TWS একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে TWS একাডেমি চ্যানেলটিকে। তার সঙ্গে আমাদের TWS একাডেমি অ্যাপ তুমি যদি ডাউনলোড না করে থাকো এখনো অবশ্যই ডাউনলোড করবে। ডাউনলোড করার পরে সেখানে কিন্তু বিভিন্ন ফিচার্স আছে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে। প্রথম প্রশ্নে আমরা আসবো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি? আত্মসম্মান আন্দোলনের সূচনা হয়েছিল কার দ্বারা? আত্মসম্মান আন্দোলন এটার সূচনা করেছিলেন কে? আম্বেদকর, ইভি রামস্বামী, তারপরে বলা হচ্ছে দিনকর রাও এবং বলা হচ্ছে কেশবরাও জেধে। তো এদের মধ্যে কে আত্মসম্মান আন্দোলনের সূচনা করে? আত্মসম্মান আন্দোলন এটা তোমার হচ্ছে সূচনা যিনি করেছিলেন তিনি হচ্ছেন ইভি রামস্বামী, যাকে আমরা কি নামে চিনি? পেরিয়ার নামে চিনি। পেরিয়ার নামে কিন্তু তাকে তিনি খুবই পরিচিত। নেক্সট প্রশ্নে আসব। নিচের কোন রাজ্যে দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত? দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার করো সকলে। তো দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প সঠিক উত্তর কি হবে? দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প এটা অবস্থিত চেনাব নদীর উপরে। এবং কোন রাজ্যে? এটা অবস্থিত হচ্ছে জম্মু ও কাশ্মীর রাজ্যে। আচ্ছা, জম্মু কাশ্মীর রাজ্যে কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলে কয়েকটি তোমার উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্পের নাম যদি বলা হয়, প্রথমে আসে কিরু জলবিদ্যুৎ প্রকল্পের নাম, তারপরে বিতেস্তা জলবিদ্যুৎ প্রকল্প, যেখানে সালাল জলবিদ্যুৎ প্রকল্প প্রভৃতি কিন্তু উল্লেখযোগ্য কিছু জম্মু ও কাশ্মীরের জলবিদ্যুৎ প্রকল্প। এগুলি কিন্তু পরীক্ষায় খুবই এসেছে যে সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত, ঝিলম জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত ইত্যাদি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে কোচবিহার জেলাটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল? কোচবিহার জেলা উত্তরবঙ্গের একটি জেলা, এটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল? কামরূপ, কলিঙ্গ, মগধ? তো সঠিক উত্তর কি হবে? কোচবিহার জেলা এটি আগে কোন রাজ্যের অংশ ছিল? সঠিক উত্তর হবে কামরূপ রাজ্য। কামরূপ রাজ্য এটা কোথায় বর্তমান? এটা হচ্ছে অসমের মধ্যে আসে। অসম রাজ্য, বর্তমান যে অসম রাজ্য ওটা কিন্তু পূর্বে ছিল কামরূপ রাজ্য, ঠিক আছে? তো ওই কামরূপ রাজ্যর কিন্তু একটা অংশ ছিল কোচবিহার। তো এই কোচবিহার জেলাটি ছিল কামরূপের অংশ। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? সঠিক উত্তর করো সকলে। হাইড্রোজেন পর্যায় সারণীর সর্বপ্রথম যে মৌল, এটার পারমাণবিক ভর কত? তো আমরা যদি দেখি হাইড্রোজেনের আপেক্ষিক ভর সবচেয়ে কিন্তু কম। কত? আপেক্ষিক ভর সবচেয়ে কম কোন মৌলের? সেটা হচ্ছে হাইড্রোজেনের। তো সঠিক উত্তর হবে কোনটা? কত তার আপেক্ষিক ভর? সঠিক উত্তর হচ্ছে এখানে 1.008 হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর হাইড্রোজেনের। নেক্সট, গুপ্ত বংশের শেষ শাসক কে ছিলেন? গুপ্ত বংশের শেষ শাসক কে ছিলেন? বলে ফেলো। গুপ্ত বংশ, এই গুপ্ত বংশটি 320 থেকে কিন্তু 320 খ্রিস্টাব্দ নাগাদ প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, মানে হচ্ছে যিনি প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে যাকে, তিনি হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত। আর গুপ্ত বংশের যদি প্রতিষ্ঠাতার কথা বলা হয় তাহলে কে আসে? শ্রীগুপ্ত কিন্তু হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, তাই তো? তো এই শ্রীগুপ্ত দ্বারা প্রতিষ্ঠিত গুপ্ত বংশে বিভিন্ন শাসকেরা এসেছে পরবর্তী সময়ে। ঘটোৎকচ গুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। তো এরকম ভাবে গুপ্ত বংশের যিনি শেষ শাসক ছিলেন তিনি কে? সেটা হবে বিষ্ণুগুপ্ত, হচ্ছে গুপ্ত বংশের শেষ শাসক ছিলেন। তো অপশন বি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সর্বাধিক শক্তি বহনকারী বিকিরণ, সবচেয়ে শক্তিশালী যে রশ্মি সেটা কোনটি? অতিবেগুনি, গামা, এক্স রে, আইআর রে? তো সঠিক উত্তর হবে কোনটি? সবচেয়ে শক্তিশালী
অ্যান্সার হবে কি গামা রশ্মি হচ্ছে সবচেয়ে কিন্তু শক্তিশালী বিকিরণ। নেক্সট হচ্ছে পাইরুভিক অ্যাসিড যে প্রক্রিয়ায় সর্বশেষে উৎপন্ন হয় তাহা হলো কোলভিল চক্র, গ্লাইকোলাইসিস, সাইট্রিক অ্যাসিড চক্র, কোনোটিই নয়। তো পাইরুভিক অ্যাসিড এটা কখন উৎপাদিত হয় বলতো? পাইরুভিক অ্যাসিড এটা উৎপাদিত হয় কোন প্রক্রিয়ার শেষে? সঠিক উত্তর হবে কোথায়? এখানে দেখো পাইরুভিক অ্যাসিড যে প্রক্রিয়ায় উৎপন্ন হয় সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লুকোজ কিন্তু গ্লুকোজের একটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি এরকম যে গ্লুকোজ কি হয়, এখানে গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিবর্তন হওয়ার বা রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটিকেই কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বলে। ওকে, পরেরটা হচ্ছে কি আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেব সংকলন করেন? আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেব এটা হচ্ছে কাদের গ্রন্থ বলতো? শিখদের কিন্তু প্রধান গ্রন্থ। তো এটা সংকলন কে করেছিলেন? অ্যান্সার হবে কে বলো? সঠিক উত্তর হবে গুরু গ্রন্থ সাহেবের যিনি সংকলন করেছিলেন তিনি হচ্ছেন গুরু অর্জুন সিং বা অর্জুন দেব, তিনি সংকলন করেন। গুরু অর্জুন দেব কে ছিলেন? ইনি ছিলেন পঞ্চম শিখ গুরু। এবং এই গুরু অর্জুন দেব সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো। ইনি আদি গ্রন্থ সাহেব বা গুরু গ্রন্থ সাহেব সংকলন করেন 1604 খ্রিস্টাব্দে। এবং তার সঙ্গে তার নামের বা তার থেকে একটা প্রশ্ন খুবই আসে যে গুরু অর্জুন সিংকে কে হত্যা করেন? প্রথম শিখ গুরু যাকে হত্যা করা হয়েছিল মুঘলদের দ্বারা তিনি ছিলেন এই গুরু অর্জুন সিং। তাকে জাহাঙ্গীর হত্যা করে 1606 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর তাকে হত্যা করেন। ওকে, তাহলে আমি পরের প্রশ্নে আসি। সেটা হচ্ছে 2001 থেকে 2011 এই যে সময়কাল ছিল এর মধ্যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 70.8%, 14.5%, 13.9% আর বলা হচ্ছে তোমার 15.5%। তো এর মধ্যে পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির হার কত ছিল? তো পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার এটা 2001 থেকে 2011 সময়কালের মধ্যে কিন্তু ধনাত্মক ছিল, পজিটিভ ছিল। তো পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা বৃদ্ধির হার সেটা কত হয়েছিল? সঠিক উত্তর হবে এটা হয়েছিল অপশন সি 13.9% হারে কিন্তু এই 2001 থেকে 2011 সময়ে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার ঘটেছিল। এবারে আমরা একটু দেখব ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার। ভারতের জনসংখ্যার বৃদ্ধির হারের ক্ষেত্রে সর্বাধিক মানে সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধি কোথায় হয়েছিল বা সর্বাধিক? এটা কিন্তু 2011 সালের আদমশুমারি অনুযায়ী কিন্তু তোমাদের বলা হচ্ছে সবচেয়ে বেশি হয় কোথায়, সেটা হচ্ছে মেঘালয়ে 27.8%। এবং সবচেয়ে সর্বনিম্ন কোথায়? সবচেয়ে নিম্ন হারে যেখানে জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল সেটা হচ্ছে নাগাল্যান্ডে। তো নাগাল্যান্ড রাজ্যে এখানে যে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সেটা ছিল ঋণাত্মক প্রকৃতির। কেমন ঋণাত্মক? -0.5% হারে এখানে জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল, অর্থাৎ এখানে ঋণাত্মক বৃদ্ধি ঘটেছিল। একমাত্র রাজ্য যেখানে কিন্তু ঋণাত্মক বৃদ্ধি ঘটেছিল 2011 সালের এই জনগণনা অনুসারে সেটা হচ্ছে নাগাল্যান্ড। এখানে দেখো দুটো রাজ্যই কিন্তু উত্তর পূর্ব ভারতে, তাই তো, এবং দুটো রাজ্যের মধ্যেই কিন্তু এই পার্থক্য দেখা যায়। তো সুতরাং ওই অঞ্চলে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যা যে নিম্ন হার তার মধ্যে কিন্তু একটা খুবই পার্থক্য ছিল, এখানে কিন্তু ব্যালেন্স খুবই কম ছিল এই ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? কে ছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী 1962 অনুসারে? অ্যান্সার হবে কে বলো? ভারত চীন যুদ্ধের সময় 1962 সালে যিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন কে? সঠিক উত্তর হবে VK কৃষ্ণা মেনন, ইনি হচ্ছেন তৎকালীন সময়ে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। নেক্সট হচ্ছে কোন শহরটি শিপ ব্রেকিং ইয়ার্ড হিসাবে পরিচিত? খুবই দারুণ প্রশ্ন একটি, এবং এই প্রশ্নটি কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে করিয়েছি তোমাদের। তোমরা যদি প্রিভিয়াস ক্লাস আগের ক্লাসগুলো না দেখে থাকো
তো অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে ক্লিক করে সেখানে বিভিন্ন আগের প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো। সেখানে ডব্লিউবিসিএস এর আমার সিরিজ করানো আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে, তার সঙ্গে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অন্যান্য বিভিন্ন ক্লাস করানো আছে, ঠিক আছে। তো দেখো কোন শহরটি শিপ ব্রেকিং ইয়ার্ড নামে পরিচিত, সেটা হচ্ছে আলাং। তো সঠিক উত্তর হবে অপশন বি। আচ্ছা, আলাংটা মনে রাখো, এটা হচ্ছে কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত, গুজরাট রাজ্যে অবস্থিত, এবং এটা হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ ভাঙার কারখানা নামে পরিচিত। বৃহত্তম জাহাজ ভাঙার বন্দর। ওকে, পরেরটা দেখো, কোন ধারা থেকে লোকসভায় স্পিকার ও ডেপুটি স্পিকারের পদচ্যুতি সংক্রান্ত বিষয়াদি জানা যায়? দারুণ প্রশ্ন একটি কিন্তু। তো সকলে এটা ভেবে চিন্তে অ্যান্সার করো যে কোন ধারা থেকে লোকসভার যিনি স্পিকার হন, বর্তমান স্পিকার কে? ওম বিড়লা। তো তাকে পদচ্যুত করা যাবে, সেই বিষয়টা কোথায় জানা যায়? বলে ফেলো সকলে। ধারাগুলো দেখো একটু মন দিয়ে। এখানে দেখো কয়েকটি ধারা আছে, সবগুলো ধারা সম্পর্কে একটু আমরা আলোচনা করব। এগুলো কিন্তু এই স্পিকার এবং রাজ্যসভার সভাপতি সম্পর্কে কিন্তু এখানে উল্লেখ করেছে। যেমন ধারা 90, এটা কি? এটা আমি বলছি, তার আগে ধারা 89, 89, এটা একটু বলি। এটা কিসের সঙ্গে সম্পর্কিত? এটা বলা হচ্ছে রাজ্যসভায় একজন চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান থাকবে। তাহলে এটা কোথায় বলা হয়েছে? সেটা হচ্ছে ধারা 89। এখানে বলা হচ্ছে রাজ্যসভায় একজন চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান থাকবে। রাজ্যসভার বর্তমান চেয়ারম্যান কে? সকলে বলো কমেন্টে। আর দেখো 90 ধারায় কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে রাজ্যসভার যিনি চেয়ারম্যান হবেন, রাজ্যসভার চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানের পদচ্যুতি। পদচ্যুতি। ওকে, এই দুটি ধারা হচ্ছে কিসের সঙ্গে যুক্ত? এই দুটি হচ্ছে রাজ্যসভার সঙ্গে যুক্ত। পরের দেখো বলা হচ্ছে ধারা 93 এবং ধারা 94। ধারা 93-তে কি বলা হচ্ছে? লোকসভায় একজন স্পিকার ও ডেপুটি স্পিকার থাকবে। ডেপুটি স্পিকার থাকবে, যিনি স্পিকারের অনুপস্থিতিতে কিন্তু সভাপতিত্ব করবেন লোকসভার। ওকে, তাহলে বুঝতে পেরেছো। এবারে আমরা আসবো প্রশ্নের উত্তরে। প্রশ্নের উত্তর কি বলা হচ্ছে? লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদচ্যুতি, সেটা হচ্ছে ধারা 94। 94 নম্বর ধারায় বলা হচ্ছে লোকসভার যিনি স্পিকার হবেন এবং যিনি ডেপুটি স্পিকার তাদেরকে পদচ্যুতি করা সংক্রান্ত বিষয়। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য কত? ব্রহ্মপুত্র নদ যেটা হচ্ছে কি ভারতের অন্যতম একটি প্রধান নদী, যেটা প্রধানত অসম অববাহিকায় কিন্তু প্রবাহিত হয়েছে। তো এই ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য কত? অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদ এটা কিন্তু গঙ্গা নদীর থেকেও কিন্তু এটা দৈর্ঘ্য অনেক বেশি, এবং এটা কিন্তু গঙ্গা নদীর থেকে অনেকটা কম ভারতে প্রবাহিত হয়েছে। তো এই ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য কত? ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে বলতো? এটা তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুংদং হিমবাহ থেকে। এবং পরবর্তীতে এটা ভারতে প্রবেশ করেছে, তোমরা জানো সেই দিহং নামে, এবং তারপরে হচ্ছে এটা বাংলাদেশে প্রবেশ করেছে কি নামে? বলে ফেলো। যমুনা নামে।
এবং এটা পরবর্তীতে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো এই যে ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য কত, সেটা হবে 2900 কিমি হচ্ছে ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য, যার মধ্যে 916 কিমি মতো কিন্তু এটা ভারতে প্রবাহিত। তাহলে ভারতে কতটা, সেটা হচ্ছে 916 কিমি মতো। ওকে, পরবর্তী প্রশ্ন, জাতীয় গণপরিষদের চিহ্ন কি ছিল? গণপরিষদের চিহ্ন কি ছিল বলো? গণপরিষদের চিহ্ন কি? হাতি, গন্ডার, বাঘ, পদ্ম। তো সঠিক উত্তর কি হবে? গণপরিষদের চিহ্ন হাতি। রামপ্রসাদ বিসমিলের নাম জড়িত আছে কাকোরি ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, আলিপুর বোমা মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা। তো রামপ্রসাদ বিসমিল তিনি কে ছিলেন? বলে ফেলো সকলে। এবং তার নাম কোন মামলার সঙ্গে জড়িত ছিল? দেখো, রামপ্রসাদ বিসমিল তার নামটা জড়িত ছিল কিসের সঙ্গে? কাকোরি ষড়যন্ত্র মামলার সঙ্গে কিন্তু জড়িত ছিল। কাকোরিটা কি? কাকোরি হচ্ছে একটা রেল ডাকাতি, যেটা কিন্তু হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্যরা, তাদের দ্বারা কিন্তু এটা করা হয়েছিল কাকোরি রেল ডাকাতি। সেখানে কিন্তু এটা তে বিভিন্ন যে সমস্ত এই হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, যার মধ্যে রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান এবং শচীন্দ্রনাথ সান্যাল প্রভৃতি ব্যক্তিবর্গের নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রাজেন্দ্র লাহিড়ী। তো ইত্যাদি ব্যক্তিবর্গদের গ্রেপ্তার করা হয় এবং একটি মামলা রুজু করা হয়, যেটা হচ্ছে কাকোরি ষড়যন্ত্র মামলা, যেটা কবে হয়েছিল? 1925-এ। কাকোরি ষড়যন্ত্র মামলা তাহলে কবে সংগঠিত করা হয়েছিল, বা কাকোরি ষড়যন্ত্র মামলাটি কবে ঘটেছিল? সেটা হচ্ছে 1925 সালে। ওকে, এটাও কিন্তু পরীক্ষায় আসে প্রশ্নটি, তো সালগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, গৌড় ভূমিরূপটি গঠিত হয় কিভাবে? নদীর ক্ষয়কার্যের ফলে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে, বায়ুর ক্ষয়কার্যের ফলে। তো গৌড় ভূমিরূপটি একটু কিন্তু এটা থেকে প্রশ্ন আসে যে গৌড় ভূমিরূপ, কোন ভূমিরূপটি ব্যাঙের ছাতার ন্যায় দেখতে? তো এরকম একটা প্রশ্ন আসে। দেখো, এই গৌড় ভূমিরূপটি কিন্তু হয় ব্যাঙের ছাতার মতো দেখতে। একটা দেখো, এখানে একটা ধরো টিলা আছে, খুবই একটা ফাঁকা স্থানে টিলা আছে মরুভূমি অঞ্চলে। সেই টিলাতে এটাতে বায়ু এসে কিন্তু খুবই আঘাত করছে, জোরে জোরে বায়ু এসে আঘাত করছে, এবং এই টিলাটির নিচের যে শিলা সেটা হচ্ছে নমনীয় প্রকৃতির, এবং উপরের যে শিলা সেটা হচ্ছে শক্ত প্রকৃতির। তো এক্ষেত্রে কি হয়, নিচের যে শিলা এটা কি হয়, আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়, এবং নিচে একটা কিন্তু এরকম ব্যাঙের ছাতার ন্যায়, যেটা কঠিন উপরে থাকে যে কঠিন শিলা, সেটা কিন্তু খুবই কম পরিমাণে ক্ষয় হয় এবং সেটা একটা ব্যাঙের ছাতার মতো আকৃতি নেয়। এক্ষেত্রে নিচের শিলাটা তোমার হচ্ছে খুবই ক্ষয়প্রাপ্ত হয়ে সরু হয়ে যায়। তো এটাকে বলা হয়ে থাকে গৌড় ভূমিরূপ, যেটা বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। তো অপশন ডি সঠিক উত্তর নেব আমরা। ওকে, কোন ভারতীয় রাজা নেপোলিয়নকে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করতে অনুরোধ করেছিলেন? অ্যান্সার কি হবে? নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি শাসক ছিলেন। তো এই নেপোলিয়ানদের সঙ্গে কিন্তু ইংরেজদের খুবই কিন্তু যে ফ্রেঞ্চ এবং ইংরেজদের মধ্যে কিন্তু খুবই উল্লেখযোগ্য কয়েকটি যুদ্ধ লড়া হয়েছিল। ওয়াটারলু যুদ্ধ তার মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, তো এই ইংরেজরা এবং ফ্রান্সরা কিন্তু বিপক্ষ ছিল। তাদের ইংরেজদের তাড়ানোর জন্য নেপোলিয়নকে কে অনুরোধ জানিয়েছিল? সেটা হবে টিপু সুলতান। টিপু সুলতান কে ছিলেন? মহীশূরের শাসক টিপু সুলতান। তো টিপু সুলতান তাকে অনুরোধ করেছিলেন। নেক্সট দেখো, ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন কত সালে স্থাপিত হয়েছিল? ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন কবে স্থাপিত হয়? সঠিক উত্তর হবে, এটা কবে স্থাপিত হয়েছিল? 1968-এ ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন স্থাপিত হয়। নেক্সট হচ্ছে জিরো কেলভিন, জিরো কে তে বিশুদ্ধ সিলিকন কি রূপ? সিলিকন কি আসলে বলো? সিলিকন আসলে কি? এবং তা সেটি জিরো কে অর্থাৎ 0 ডিগ্রি কেলভিন, অর্থাৎ এটাকে বলা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়
এটা তোমার হচ্ছে কি রূপ আচরণ করে? অতি পরিবাহী, অর্ধ পরিবাহী, ধাতু, অন্তরক। অ্যাকচুয়ালি সিলিকন সাধারণ উষ্ণতায় কি রূপ বলতো? এটা হচ্ছে অর্ধ পরিবাহী, যেমন হচ্ছে জার্মেনিয়াম, সালফাইড, ক্যাডমিয়াম, এরা হচ্ছে অর্ধ পরিবাহী, ঠিক আছে? তো সিলিকনও কিন্তু সাধারণ উষ্ণতায় একটা অর্ধ পরিবাহীর ধর্ম পালন করে, কিন্তু এটা -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা 0 ডিগ্রি কেলভিনে কি করে? অন্তরকের ভূমিকা পালন করে, বা এটা অন্তরক রূপে কাজ করে, ঠিক আছে? ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা কোনটি? ভারতের দ্বিতীয় সর্বাধিক, সবচেয়ে জনবহুল জেলা কোনটি বলো? এবং দ্বিতীয় সর্বাধিক কোনটি? আরেকটা জিনিস আমরা জানবো, সবচেয়ে কম কোথায়, সর্বাধিক কোথায়? সর্বাধিক জনবহুল জেলা কোনটি ভারতের? সেটা হচ্ছে মহারাষ্ট্রের থানে হচ্ছে সর্বাধিক কিন্তু জনবহুল জেলা ভারতের মধ্যে। আর দ্বিতীয় সর্বাধিক কোনটি? সেটা হচ্ছে উত্তর 24 পরগনা, এটা হচ্ছে ভারতের মধ্যে দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা। সর্বনিম্ন কোথায়? সর্বনিম্ন কোথায় বলো? এটা হচ্ছে তোমার মাহে জেলাতে, যেটা কোথায় অবস্থিত বলো তো? মাহে জেলা, পুদুচেরিতে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। নেক্সট দেখো, তোমাদের আজকের হোমওয়ার্ক এটা দেওয়া থাকবে, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে? তো উত্তরটা আমি ক্লাসের মধ্যে বলে দিয়েছি, তো এটা তোমরা কমেন্টে তবুও জানিয়ে যাবে যে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত বা কি নামে এটা প্রবেশ করেছে। ওকে, পরবর্তী প্রশ্নে আসি। নিচের কোন রাজ্যে স্থানান্তরিত তো চাষাবাদ করা হয় না? স্থানান্তর যে চাষাবাদ, ঝুম চাষ প্রকৃতির যে চাষাবাদ, সেই চাষাবাদ কোন রাজ্যে করা হয় না? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো অ্যান্সার করো। অসম, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, স্থানান্তর চাষাবাদ প্রধানত কারা করে থাকে? এটা প্রধানত করে থাকে যারা অনুন্নত চাষাবাদ, এটা অবশ্য যেটা করে থাকে উপজাতি গোষ্ঠীরা করে থাকে প্রধানত, যারা কিন্তু যাদের নিজস্ব কোনো জমি থাকে না, বা তাদের কাছে কিন্তু চাষ করার তেমন কোনো এক্সট্রা ফ্যাসিলিটি থাকে না, কোনো বৈজ্ঞানিক পদ্ধতি থাকে না, তারা কিন্তু স্থানান্তর চাষাবাদ করে। একটা স্থানে চাষ করলো, সেখানে কয়েকদিন জঙ্গল কেটে জঙ্গল পুড়িয়ে চাষ করলো, চাষ করার পরে সেখানকার মাটি অনুর্বর হয়ে গেল, ফসল কম ফলতে লাগলো, তারপরে তারা আবার সেখান থেকে স্থানান্তর করে আরেক জায়গায় কিন্তু চাষাবাদ করা শুরু করে দেয়, এটা হচ্ছে স্থানান্তর চাষাবাদ। এটা হয় না কোথায়? প্রধানত পশ্চিমবঙ্গে কিন্তু স্থানান্তর চাষাবাদ হয় না। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কোন স্থানে প্রথম কারখানা স্থাপন করেছিল? তো ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা কবে প্রতিষ্ঠিত হয় বলতে পারবে কেউ? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা স্থাপন হয়েছিল কবে, বা এটা প্রতিষ্ঠা হয় কবে? বলে ফেলো। দেখো, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা প্রতিষ্ঠা করেছিল কে, বা কারা কাদের এর পিছনে হাত ছিল, সেসবগুলো আমরা জানবো। প্রথমে দেখি এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল। 1664 সালে এই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করা হয়েছিল, এবং এটা যিনি স্থাপন করেছিলেন বলা হয়ে থাকে, যিনি এটার প্রধান কিন্তু উদ্যোক্তা ছিলেন, তিনি হচ্ছেন কে? কোলবার্ট। কোলবার্ট ছিল তিনি প্রধান কিন্তু উদ্যোক্তা। পরবর্তীতে ফ্রান্সে যে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তাদের প্রথম কারখানা স্থাপন করে, সেটা কোথায়? সেটা হবে সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করা হয়েছিল, যেটা হচ্ছে 1668 সালে প্রথম তাদের স্থাপন করে কারখানা। আর মুসলিপত্তনমে তারা তাদের দ্বিতীয় কারখানা স্থাপন করে, যেটা হচ্ছে 1669। ওকে, তো এখান থেকে কয়েকটা জিনিস আমরা জানতে পারলাম। একটি হচ্ছে কি, এটা কবে স্থাপিত হয়েছিল, কার এর উদ্যোক্তা কে ছিল, এবং এটা প্রথম কোথায় তাদের কারখানা স্থাপন করে এবং কবে সেটা, এবং দ্বিতীয়টা কোথায় এবং কবে, ইত্যাদিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো কিছু তথ্য। তো সকলে কিন্তু নোট করে রাখবে, আর আমার ক্লাস দেখার আগে সকলে কিন্তু খাতা পেন নিয়ে আসবে। ওকে, বিভিন্ন এরকম তথ্য, খুবই গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে আমি শেয়ার করে থাকি। পরবর্তী প্রশ্ন, আইনের অনুশাসন নিচের কোনটি প্রতিষ্ঠা করে?
আইনের অনুশাসন নিচের কোনটি প্রতিষ্ঠা করে? আইনের পূর্ণ প্রাধান্য, সকলে আইনের দৃষ্টিতে সমান, আর বলা হচ্ছে ক ও খ উভয়ই কোনোটিই নয়। অ্যান্সার কি হবে? সঠিক উত্তর হবে এখানে ক ও খ উভয়ই। আইনের অনুশাসন বলতে বোঝায় আইনের অনুশাসন কোনটি প্রতিষ্ঠা করে? আইনের পূর্ণ প্রাধান্য এবং তার সঙ্গে সকলের আইনের দৃষ্টিতে সমান, এই দুটি প্রতিষ্ঠা করে। আধুনিক শিল্প সভ্যতার মেরুদণ্ড বলা হয় কোন শিল্পকে? আধুনিক শিল্প সভ্যতার মেরুদণ্ড হলো কোন শিল্পটি? সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প হচ্ছে আধুনিক শিল্প সভ্যতার মেরুদণ্ড বলা হয়। হরপ্পা প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত নৃত্যরত নারী মূর্তিটি কিসের তৈরি ছিল? তো হরপ্পা বা তোমার হচ্ছে হরপ্পা বলতে এখানে প্রধানত বোঝানো হয়েছে সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতায় প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে তোমার একটা নৃত্যরত মূর্তির আবিষ্কার হয়েছে, যেটা কোথায় বলতো? মহেঞ্জোদারোতে। তো মহেঞ্জোদারোতে বিভিন্ন কিছু কিন্তু আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে হচ্ছে তোমার সেখানে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে, তার সঙ্গে এখানে ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে, নৃত্যরত নারী মূর্তি, সেটা তৈরি ছিল ব্রোঞ্জের। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানুষ কোন পর্বের অন্তর্গত? মানুষ কোন পর্বের অন্তর্গত? মোলাস্কা, পরিফেরা, কডার্তা, অ্যাম্ফিবিয়া। অ্যান্সার হবে কি? সহজ, খুবই সহজ প্রশ্ন। সঠিক উত্তর হবে কি বলতো? এটা হচ্ছে কডার্টা পর্বের কিন্তু মানুষ অন্তর্গত, অর্থাৎ এটা কডার্টা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদেরকে বোঝানো হয়। মেরুদণ্ডী প্রাণীরা কিন্তু এই পর্বের অন্তর্গত বেশিরভাগই। ওকে, ভাকরা খাল তৈরি হয়েছিল কবে? ভাকরা খাল বলো, এবং এটা কোথায় অবস্থিত এটাও সকলে কমেন্টে জানাবে। দেখো, ভারতে যে সেচ কার্য হয়ে থাকে, ইরিগেশন হয়ে থাকে, সেটা তোমার হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে হয় কূপ নলকূপের মাধ্যমে। দ্বিতীয় সবচেয়ে সর্বাধিক যে মাধ্যমে সেচ করা হয় সেটা হচ্ছে খাল সেচ। তো খাল সেচের ক্ষেত্রে ভারতে কিন্তু উল্লেখযোগ্য কয়েকটি খাল আছে। ইন্দিরা গান্ধী ক্যানেল সবচেয়ে বৃহত্তম বা দীর্ঘতম, তার সঙ্গে তোমার আছে ভাকরা খাল, বিভিন্ন এরকম উচ্চ বাড়িদোয়াব খাল, তার সঙ্গে যমুনা খাল, ঠিক আছে, উচ্চ গঙ্গা খাল ইত্যাদি খালগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চিমবঙ্গেও আছে কিছু, ইডেন খাল, মেদিনীপুর খাল, হিজলি খাল ইত্যাদি। তো এই যে ভাকরা খাল, এটা অবস্থিত পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে, বিশেষ করে এটা অবস্থিত ভাকরা খাল। তো ভাকরা খালটা নির্মাণ করা হয় কবে? খনন কার্য কবে করা হয়? 1954-এ কিন্তু এটাকে ভাকরা খাল তৈরি হয়েছিল। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মিতাক্ষরা লিখেছেন? মিতাক্ষরা গ্রন্থ একটি, তো এই মিতাক্ষরা গ্রন্থটি কে লিখেছেন? অ্যান্সার হবে কে? দেখো, এই গ্রন্থটির যিনি লেখক তিনি হচ্ছেন বিজ্ঞানেশ্বর। নিচের কোন রাজ্যটিতে কখনোই সূর্যের রশ্মি পতিত হয় না লম্বভাবে? অ্যাকচুয়ালি এখানে লম্বভাবে কথাটি ব্যবহার করা হতো। নিচের কোন রাজ্যে কখনো সূর্যের রশ্মি লম্বভাবে পতিত হয় না? অ্যান্সার হবে কোন শহরটি বলতো? সেটা হচ্ছে শ্রীনগর, অপশন ডি। নেক্সট, কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে আকস্মাৎ পতনের ফলে মারা যান? সিঁড়ি থেকে পড়ে কোন মুঘল সম্রাট আকস্মাৎ পড়ে যাওয়ার ফলে, পতনের ফলে কে মারা গেছিলেন? বাবর, জাহাঙ্গীর, হুমায়ুন, ঔরঙ্গজেব। বলে ফেলো সকলে। অ্যান্সার করো সকলে, এটি সঠিক উত্তর হবে কে? কে মারা যান সিঁড়ি থেকে পড়ে গিয়ে? সঠিক উত্তর হবে হুমায়ুন, অপশন সি, হুমায়ুন। ওকে, তো এই ছিল আজকের 30টি প্রশ্ন তোমাদের সঙ্গে ছোট করে আলোচনা করলাম। তো আশা করি ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগলো। আর প্রতিদিন এমনই ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সঙ্গে থাকো। তার সঙ্গে আমাদের TWS একাডেমি অ্যাপে তোমরা যুক্ত হতে চাইলে অবশ্যই যুক্ত হতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে সেখান থেকে তোমরা ডিটেলস জানতে পারো।
তো অবশ্যই তোমরা আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করবে এবং সেটাতে যুক্ত হয়ে যাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবে না, সেখানে কিন্তু প্রতিদিনের ক্লাসের লিঙ্ক দেওয়া হয়ে থাকে। অনেকে এসে বলে স্যার আজকের নোটিফিকেশান পেলাম না। তো ইউটিউবে এমন কিন্তু ইস্যু হতে থাকে, প্রচুর ক্লাস যায়, ওই কারণে কিন্তু এমন ইস্যু হয়। সুতরাং প্রতিদিনের নোটিফিকেশান প্রথমেই পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবে। ওকে, তো সকলে ভালো থাকবে। এখানেই আজকের ক্লাসটি শেষ করছি। সকলে টাটা।